হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য অর্থনীতি থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসে আমরা কি শিখব? এখানে আছে কি আমরা আমরা প্রথমে পড়েছিলাম বিশ্বায়ন ও ভারতীয় অর্থনীতির পার্ট 1। এখন আমরা পড়ব বিশ্বায়ন এবং ভারতীয় অর্থনীতির পার্ট 2। আশা করব ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ তোমাদের দেখাই আমাকে অনেক মোটিভেশন দেয় যে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো পরবর্তী ভিডিওতে আমরা এখানে কি পয়েন্ট পড়ব যে ভারতীয় অর্থনীতির পরিবর্তনের কারণ কয়েকটি ভাগে ভাগ করে অনুসন্ধান করা চেষ্টা করছি, মানে চেষ্টা করা হচ্ছে ভারতীয় অর্থনীতির বিভিন্ন ভাগ। একটা হলো কি ফিসকাল নীতির সমস্যা। প্রথমটা কি ফিসকাল নীতির সমস্যা। ভারতকে যেমন বলা হয় সহস্র বিদ্রোহের দেশ, সেরকম ভারত হলো সহস্র সংকটের দেশ। স্বাধীনতার পরও বারবার সংকট দেখা দিয়েছে এবং সরকার তার নীতির পরিবর্তন করে সংকট থেকে মুক্তির চেষ্টা করেছে। যেহেতু এটা দেশ রিসেন্টলি স্বাধীনতা পেয়েছে 1947 সালে, সেহেতু তার অর্থনীতির মধ্যে অনেকটাই এফেক্ট পড়বে। ঠিক আছে, 1980-এর দশকে ভারতে আয় ব্যয় পরিস্থিতি সংকট অত্যন্ত সংকটজনক অবস্থায় চলে আসে। এটা স্বাভাবিক। ঠিক আছে, তো কি হয়েছে 1980-এর দশকে ভারতে আয় ব্যয় পরিস্থিতি অত্যন্ত সংকটজনক অবস্থায় চলে যায়। তারপর এখানে বলা হয়েছে যে প্রত্যক্ষ করের হার এই সময় থেকে হ্রাস করা হয়। কি করা হয়? হ্রাস করা হয়। প্রত্যক্ষ করের হার এই সময় কী হয়? হ্রাস করা হয়। মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করে পরোক্ষ করও বৃদ্ধি করার আর সুযোগ থাকে না। কি মুদ্রাস্ফীতির কথা চিন্তা ভাবনা করে ওই সময় পরোক্ষ করের হারও আর বৃদ্ধি করার সুযোগ থাকে না, কারণ ততদিনে পরোক্ষ করের হার ঊর্ধ্বসীমা ছুঁয়ে ফেলেছে। কি করেছে? ততদিনে পরোক্ষ করের হার ওই ঊর্ধ্বসীমার মধ্যে ছুঁয়ে ফেলেছে। অপরপক্ষে এই সময় সরকারের অনুৎপাদনশীল ব্যয় ব্যাপক হারে বৃদ্ধি পায়। মানে সরকার চেয়েছিল যে পরোক্ষ করটা কমিয়ে দেওয়ার জন্য, কিন্তু কি কমাবে? তো ওই সময় পরিস্থিতি এরকম হচ্ছিল যে পরোক্ষ কর অটোমেটিকলি বেড়ে গিয়েছিল এবং ওই সময় সরকারের যে উৎপাদনশীল ব্যয়, মানে যেখানে কোনো ব্যয় করার কোনো প্রয়োজন নেই, সেখানে ওই ব্যয়টাও বেড়ে গিয়েছিল। ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষায় দেখা যায়। কোথায় দেখা যায়? ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষায় দেখা যায় ওই সময় সমস্ত উন্নয়নশীল দেশের মধ্যে ভারতের সামরিক খাতে ব্যয় সবচেয়ে বেশি হয়। কি বলা হয়? ওই সময় মানে ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষায় দেখা গেছে যে ওই সময় সমস্ত উন্নয়নশীল দেশের মধ্যে, মানে যেসব দেশ উন্নয়নশীল আছে তার মধ্যে কেবলমাত্র ভারতের মধ্যে সামরিক খাতে ব্যয় সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবে দেশের রাজস্ব পাওনার তুলনায় ব্যয় দ্রুত বৃদ্ধি পেতে থাকে। মানে ওই সময় দেশ থেকে রাজস্ব পাওয়ার থেকে ব্যয় দ্রুত বৃদ্ধি পেতে থাকে, ফলে সরকারের ঋণের বোঝা উত্তরোত্তর বাড়তে থাকে। যেহেতু কোনো ইনকাম নেই, কন্টিনিউয়াসলি খালি শুধু ব্যয় আর ব্যয় হচ্ছে, তাহলে সরকার কোনো না কোনো কান থেকে টাকাটা ম্যানেজ করে আনছে। তার জন্য ওদের কী বাড়ছে? ওদের ঋণ বাড়ছে। 1980 থেকে 81 খ্রিস্টাব্দে সরকারের অভ্যন্তরীণ ঋণ ছিল 485 বিলিয়ন টাকা, যা 1990 থেকে 91 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে 2830 বিলিয়ন টাকা। 1980 থেকে 81-তে ঋণের উপর সুদ দেওয়া হতো মোট ব্যয়ের 10%, যা 1990 থেকে 91-তে গিয়ে দাঁড়ায় 19%। চিন্তা করেছ কীরকম সিস্টেম তখন চলছিল? বাণিজ্য নীতি ও শিল্পনীতি। 1970-এর দশক শেষে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ শিথিল করা হয়। ঠিক আছে, ওইখান থেকে ওই সময় থেকে 1970-এর পর থেকে কি হয়? আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে কিছু নিয়ম কারণ আছে, সেগুলা কি করে আস্তে আস্তে একটু স্মুথলি চলার ব্যবস্থা করা হয়। 1980-এর দশকের মাঝামাঝি দেশে শিল্পনীতির কিছু পরিবর্তন করা হয়। কী করা হয়? 1980-এর দশকের মাঝামাঝি দেশে শিল্পনীতির কিছুটা পরিবর্তন করা হয়, ফলে শিল্পক্ষেত্রে যন্ত্রপাতির আমদানি বৃদ্ধি পেতে শুরু করে। কি হয়?
ফলে শিল্পক্ষেত্রে যন্ত্রপাতির যে আমদানি সেটা বৃদ্ধি পেতে শুরু করে। এছাড়া 80-এর দশকে মধ্যভাগে মূল্যবান সামরিক সরঞ্জাম প্রচুর পরিমাণে মানে আমদানি হয়। মানে কি হয়, এই যে 1980 সালের, ঠিক আছে, কি হয় তার মধ্যভাগে অনেক যে মূল্যবান সামরিক সরঞ্জাম, ঠিক আছে, সেই সামরিক সরঞ্জাম মানে এই যে আর্মি টার্মির যে অস্ত্র, তারপর গান তারপর বোমা বারুদ সব কিছু মানে প্রচুর পরিমাণে আমদানি হয়। রপ্তানি খুব একটা মানে বৃদ্ধি পায় না। ফলে লেনদেনের যে ব্যালেন্স, চলতি খাতে ঘাটতি দ্রুততার সঙ্গে বৃদ্ধি পেতে থাকে। শুধু খালি আমদানি হয় মানে আনা হয় ইম্পোর্ট করা হয়, কিন্তু এক্সপোর্ট কিছুই করা হয় না। তাহলে কি হবে? তাহলে অবশ্যই এখানে ঋণের মানে বোঝাটা বাড়বে। তো সেমভাবে ভারতেও সেম হয়েছে। এই ঘাটতি একমাত্র বৈদেশিক ঋণের মাধ্যমেই মেটানো সম্ভব। কীভাবে মাধ্যম? বৈদেশিক ঋণের মাধ্যমেই মেটানো সম্ভব। 80-এর দশকের প্রথমার্ধে প্রতি বছর গড়ে $2.3 বিলিয়ন বৈদেশিক ঋণ করা হতো। ওই দশকের শেষ অর্ধে বাৎসরিক গড় ঋণের পরিমাণ গিয়ে দাঁড়াতো $5.5 বিলিয়ন। 1980 থেকে 81 খ্রিস্টাব্দে দেশের বৈদেশিক ঋণ ছিল $23.8 বিলিয়ন, অনেক টাকা। এবং 1990 থেকে 91 এই ঋণ বৃদ্ধি পেয়ে কত হয়েছে? $62.3 বিলিয়ন। ভাবা যায়, দেশের যা রপ্তানি আয় হতো তার 30% শুধু ঋণের সুদ দিয়েই মানে দিতেই সরকারের ব্যয় করতে হতো। মানে দেশের মধ্যে রপ্তানি করে মানে আমাদের ভারতবর্ষ এক্সপোর্ট করে যে টাকা ইনকাম করতো, ধরো 100 টাকা ইনকাম করতো, তার থেকে 30% শুধুমাত্র কিনত সুদ দিত। তাহলে দেশটা কীভাবে আগাবে? তারল্যের সমস্যা আরও বৃদ্ধি পেতে শুরু করে যখন ভারত বেশি করে বিদেশ থেকে স্বল্প মেয়াদি ঋণ নিতে শুরু করে। স্বাভাবিক, তখন মানে ভারতে তো স্বাভাবিক সমস্যা আরও বৃদ্ধি পেতে শুরু করবে, কারণ সে কন্টিনিউয়াসলি কী করছে, বাইরে থেকে ঋণ নেওয়া শুরু করছে। এও আবার কি স্বল্প মেয়াদি। ধীরে ধীরে বিভিন্ন আন্তর্জাতিক ঋণদাতারা ভারতকে ঋণ দিতে অনাগ্রহ প্রকাশ করে। যেহেতু ভারত এতভাবে ঋণের বোঝায় চাপা পড়েছিল, সেই দিকতে লক্ষ্য করে আন্তর্জাতিক যে ঋণদাতা আছে তারা ভারতকে আর ঋণ দিবে না বলে মানে তারা একে একে অভিমত পেশ করছে। ফলে 1991 শুরুতে ভারতে সংকটের সম্ভাবনা প্রবল হতে শুরু করে। কারণ এর ফলে যেহেতু কেউ ঋণ দিবে না, তাহলে ভারতে কী দেখা যায়? সংকট দেখা দেয়। কবে? 1991 শুরুতেই ভারতে সংকটের সম্ভাবনা প্রবল হতে শুরু করে। যেসব অনাবাসী ভারতীয় বৈদেশিক মুদ্রায় তাদের সঞ্চয় দেশে রেখেছিল, সংকটের সম্ভাবনা থেকে তারাও তাদের অর্থ তুলে নিতে শুরু করে। মানে যেসব অনাবাসী, যে ভারতের বাসী না, তারা যখন বৈদেশিক মুদ্রায় ভারতের মধ্যে রেখেছিল, সঞ্চয় রেখেছিল, ভারতের ব্যাংকে হবে বা অন্য কোনো সমবায় সমিতি হবে, ওই সমিতিতে তারা টাকা রেখেছিল, তারা ভারতের এরকম অবস্থা দেখে যে না, ভারত এখন সংকটের মধ্যে আছে, তো আমাকে কী করতে হবে? আমাকে এখন টাকা তুলে নিতে হবে। 1991 জুন মাসে পরিস্থিতি এমন দাঁড়ায় যে ভারত তার বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের সাহায্যে 15 দিন আমদানি করতে সমর্থ নয়। মানে 1991 জুন মাসে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, ভারতের কাছে যে বৈদেশিক মুদ্রা ছিল তার থেকে তারা শুধুমাত্র খালি 15 দিনও যে আমদানি করতে পারবে তার কোনো গ্যারান্টি ছিল না। পরিস্থিতি এতই খারাপ যে দেশকে যে কোনো মুহূর্তে হয়তো দেউলিয়া ঘোষণা করতে হবে। মানে পরিস্থিতি এতই খারাপ ছিল যে দেশ মনে হয় দেউলিয়া হয়ে যাবে। সংকট থেকে মুক্তির প্রয়োজনে সরকার পরপর কতগুলি পদক্ষেপ নেয়। এখন সরকার কী বলেছে? যেহেতু আমার এত সমস্যা, তো আমাকে কিছু স্টেপ নিতে হবে। সেই স্টেপগুলি কি? 1991 জানুয়ারি মাসে IMF থেকে $1.8 বিলিয়ন ঋণ নেয়। কি নেই? IMF। তো IMF এর ফুল ফর্মটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করে দেবে, ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা সবাই ভিডিও ফুল ওয়াচ করছো। আর ভিডিওর মধ্যে একটা কথা বলি, যে একটা ভিডিও বানাতে গেলে যেই ভিডিও তোমরা 10 মিনিট দেখছো বা 12 মিনিট দেখছো, এই ভিডিওর নিচে হার্ড ওয়ার্ক হলো 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা হার্ড ওয়ার্কের পর 10 থেকে 12 মিনিটের একটা রেকর্ডিং ভিডিও তৈরি হয়।
তারপর কি, তারপর ভিডিও থাকে লেংথ মিন্স 1 GB 2 GB 3 GB। সেই ভিডিও আপলোড করতে অনেক সময় 2 ঘন্টা বা 2.5 ঘন্টা লেগে যায়, কারণ এখানে আমার কাছে 5G কোনো সিস্টেম নেই, 4G সিস্টেম। তো তারপরেও তোমাদের দেখে শুধু ছোট্ট একটা আশা চাই, সে আশা কি, যে অবশ্যই সবাই এটাকে ফুল ভিউ মানে ওয়াচ করবে। ম্যাক্সিমাম তো গ্রুপে থাকে প্রায় 300 ক্রস করেছে যা যা ভিউজ আছে। তো 300 থেকে 200 জন তো ফুল ওয়াচ করতে পারো। এইটুকু কাজ তো এই যে ছেলেটা কাজ করছে তার জন্য করতে পারো। তো এই ছেলেটার জন্য তোমরা অবশ্যই 200 ভিউজ দিতে পারো এবং ফুল ওয়াচ করতে পারো। ফুল ওয়াচ কি শুধু আমি নিজের জন্য বলছি, আমি ফুল ওয়াচ কেন বলছি, যে প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের পড়ে যেতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা না পড়ি প্রত্যেকটা লাইন, তাহলে কিভাবে আমরা কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো? এখন যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে 1991 জানুয়ারি মাসে IMF থেকে ভারত সরকার কতটুকু ঋণ নিয়েছিল, $1.8 বিলিয়ন। তো এটা একমাত্র তখনই সম্ভব যদি স্কিপ করে না যাও। ওকে, এখন দেখো আমি আমার কথা বলেছি, বাকিটা তোমাদের মর্জি, তোমাদের ইচ্ছা। এপ্রিল 1991-এ 20 টন চুরাই সোনা, যা সরকার বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত করেছিল, তা পরে আবার কিনে নেবে এই শর্তে $200 মিলিয়ন বিনিময়ে ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ডকে বিক্রি করে। ঠিক আছে। জুলাই 1991-এ রিজার্ভ ব্যাংকে রক্ষিত 47 টন সোনা ব্যাংক অফ ইংল্যান্ডকে $400 মিলিয়ন মূল্যে বিক্রি করে। জাপান $300 মিলিয়ন ও জার্মানি $60 মিলিয়ন দিয়ে এই সময় ভারতকে সাহায্য করে। জাপান কত দিয়েছিল? জাপান দিয়েছিল $300 মিলিয়ন, আর জার্মানি $60 মিলিয়ন দিয়ে ভারতকে সাহায্য করে। ভারত অবশেষে IMF ও বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হয়। তাদের শর্ত অনুযায়ী ভারত আর্থিক সাহায্য পায় ও দেশে কাঠামোগত সংস্কার কর্মসূচি গ্রহণ করে, যার প্রতিফলনে নয়া অর্থনৈতিক ঘোষণার মাধ্যমে আমরা দেখতে পাই। তো এই হলো আজকের পার্ট 2তে এই 3টা পার্ট। আশা করব এই যে বিশ্বায়ন থেকে, গ্লোবালাইজেশন থেকে তোমাদেরকে এই যে সেকেন্ড পার্ট দিলাম, তোমরা সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে গিয়ে অল আইকনে প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তুমি খুব ইজিলি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।